মঞ্চে উপবিষ্ট দুটো মঞ্চ ধরা যায়। কলকাতা জেলা সম্পাদক, রাজ্য সম্পাদকের সদস্য কমরেড কল্লোল মজুমদার এবং অন্যান্য নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে নেতাজিনগর এই বইয়ের দোকান, বইয়ের স্টল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে অভিবাদন জানাই। এবং যে কথাগুলো বলা হয়েছে, ইতিমধ্যে আমি সেগুলো আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে সেই কথাগুলো বাদ দিয়েই কথা বলতে চাইছি। এখানে কথা উঠেছে এ ধরনের বইমেলা, বইয়ের স্টল উদ্বোধন, এটা কমিউনিস্টরা করে বিভিন্ন এলাকায়। এটা কি চিরকাল ছিল? না, চিরকাল ছিল না। এই বই স্টল শুরু হয়েছে প্রথম কলকাতা শহরের দুটো বই স্টল দিয়ে। একটা বই স্টল বাগবাজার বই স্টল, সব থেকে বেশি বই বিক্রি হতো বাগবাজারেতে, এবং বাগবাজার বই স্টলেতে এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের যিনি প্রধান ছিলেন মোহিত মৈত্র, যিনি পরে এমপি হয়েছিলেন, তিনিও ওই বই স্টলে যেতেন। আর পাঠশালাতে এমন কোনো পার্টির নেতৃত্ব ছিল না যারা যেতেন না, সবাই যেতেন পাঠশালাতে। কখনো পাঠশালাতে একটু ধারে কাছে পাঠশালাতে আর বাগবাজারের সঙ্গে প্রতিযোগিতা হতো বিক্রিতে। তখনকার দিনেও খুব ভালো বিক্রি হতো, তবে দুটো বই দোকান হতো। এখন তো শুনলেন কমরেড কল্লোলের কাছে যে কতগুলো বই দোকান কলকাতা শহরে অনুষ্ঠিত হচ্ছে, বুক স্টল, এই পুজো মণ্ডপকে ঘিরে। সেটা শুরু হয়েছিল 50-এর দশকের মাঝামাঝি সময়ে। দ্বিতীয় প্রশ্ন, এটা তো আমার আগের বক্তা উত্থাপন করে গেলেন, যে এরকম আন্দোলন অতীতে কোনোদিন হয়েছিল কিনা। যে আন্দোলনটা আরজি করের পিপিটি ডাক্তারকে ঘিরে, পিজিটি ডাক্তারকে ঘিরে অনুষ্ঠিত হয়ে চলেছে, এখনো চলছে না, অতীতে কোনোদিন হয়নি এরকম আন্দোলন। কিন্তু ইস্যুটা সবার নয়, কিন্তু আন্দোলন হয়েছে। একটা ইস্যু আছে। এখানে যারা বয়স্ক মানুষ আছেন, এই নেতাজি নগরে যখন উদ্বাস্তু আন্দোলন একটা নির্দিষ্ট শেপ পেয়ে গেছে 1953 সালে, সেই 53 সালে একটা আন্দোলন হয়েছিল 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলন। 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছে, তার জন্য অত বড় আন্দোলন, দুর্জয় আন্দোলন কলকাতা শহরে অতীতে কোনোদিন হয়নি। কলকাতা শহর এখন স্তব্ধ হয়ে গিয়েছিল। এখন এই কলকাতার আন্দোলন, তখন ট্রাম লাইন এত সম্প্রসারিত ছিল না। তখনকার দিনে ট্রাম লাইন সম্প্রসারিত হয়ে শিবপুর মতো ছিল না 53 সালে। কারণ আমার যেহেতু বহু বছর ধরে আমার অল সেকশন মান্থলি ছিল, বয়স কম ছিল, আমি অনেক সময় কাজ না থাকলেও ট্রামে করে ঘুরে আসতাম। এরকম আমি শিবপুরে গেছি, অল সেকশন মান্থলিতেই শিবপুরে গেছি, সেটা পরে, আগে না। আমার বাড়ি থেকে আমাকে একটা অল সেকশন মান্থলি করে দিত, যাতে আমার কোনো অসুবিধা না হয়। মানে সর্বশেষ আমার মনে আছে এখনও, সর্বশেষ 27 টাকা ছিল অল সেকশন মান্থলি, মানে পার মান্থ। যাই হোক, আমি যেটা বলছি, এটা কোথায়? নদিয়াতে। সেখানে কি
ট্রাম লাইন আছে, সেখানে ট্রাম লাইন নেই, সেখানে ধর্মঘট হয়েছে। বিশেষ করে যখন যেদিন বিদ্যাসাগর বিদ্যাসাগর কলেজের যিনি ডেমনস্ট্রেটর, ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর, তিনি বেরিয়ে বাড়ি ফিরবেন যখন, তখন শঙ্কর ঘোষ স্ট্রিট থেকে বেরিয়ে কর্নওয়ালিস স্ট্রিটে আছেন। একটা সাংঘাতিক দাঙ্গা হাঙ্গামার মতো অবস্থা, পুলিশ আক্রমণ করছে, পুলিশকে রিটালিয়েট করছে, আর তিনি বাড়ি ফিরবেন, গুলিটা এসে তার গায়ে লাগলো, পড়ে গেলেন রক্তাক্ত এবং মৃত। যখন এই 1953 সালে ডেমনস্ট্রেটর করে মারা গেলেন, পরের দিন তো কাগজে রিপোর্ট বেরিয়েছে, তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে প্রচারটা হয়েছে। পরের দিন সারা বাংলা ধর্মঘট, এবং ধর্মঘট মানে ধর্মঘট, একেবারে সব কিছু, ট্রেন বন্ধ, সব কিছু বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, বাজার হাট বন্ধ, সব বন্ধ। বিকেলবেলা থেকে প্রচারটা হয়েছে ধর্মঘটের ডাক। এবং তখন কিছু সাংবাদিক ছিলেন, যে সাংবাদিকরা কুণ্ঠা বোধ করতেন না লিখতে, না বিবেকানন্দ মুখোপাধ্যায় না সত্যেন মজুমদার, তারা লিখতেন। তাদের লেখা পরের দিন কাগজে পড়ে সবাই ধর্মঘটের পক্ষেই রায় দিলেন। এটা ছিল সবথেকে একটা বড় জনগণের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, কারণ কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই আরজিকর আন্দোলন, জাস্টিস ফর আরজিকর, এই আন্দোলনটা তার থেকেও আরো অনেক বেশি গতিবেগ লাভ করেছে এবং সমাজের সব অংশের মানুষকে আলোড়িত করেছে এবং দীর্ঘ সময় ধরে চলছে। ট্রাম আন্দোলন 3 সপ্তাহ ধরে চলেছিল। তারপর এটাও জানা ভালো, ট্রাম আন্দোলন জয়লাভ হলো, 1 পয়সা ভাড়া কমাতে হলো। 1953 সালে ট্রাম কোম্পানি ব্রিটিশের মালিকানায় ছিল। দেশ স্বাধীন হওয়ার 7 বছরের মধ্যে যখন এটা বাড়ানো হলো 1 পয়সা, সেই সময় জ্যোতি বসু, তখন অ্যাসেম্বলি চলছিল, বিধানসভা চলছিল, জ্যোতি বসু দাঁড়িয়ে ব্যালেন্স শিট করে দিয়েছিলেন। তিনি ট্রাম মজদুর ইউনিয়নের পক্ষ থেকে তাদের সব কাগজপত্র জোগাড় করেছিলেন এবং ব্যালেন্স শিট নিয়েছিলেন যে ব্রিটিশ ট্রামওয়েজ কোম্পানি, তার কোনো লোকসান হচ্ছে না, কোনো লস হচ্ছে না, আরও মুনাফা অর্জন করার জন্য 1 পয়সা বাড়াচ্ছে। এটা ডক্টর রায়কে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা মেনে নেওয়া যায় না, এটাকে বন্ধ করতেই হবে। বন্ধ হয়েছিল, লোক বিধানসভায় দাঁড়িয়ে বলার পর তারপর বন্ধ হয়েছিল। ট্রাম আন্দোলনের সাফল্য হলো, কিন্তু সেটা ব্যাপকভাবে ছড়িয়েছিল। এই আন্দোলন, এটা সত্যিকারের মানুষের অধিকারের আন্দোলন। এই তিলোত্তমা বলুন বা কি অভয়া বলছেন, যারা বলেছেন তারা কেন তিলোত্তমা অভয়া বলতে গেলেন, যাকে যা বলেছেন, পরিবর্তন করার কোনো অর্থ হয় না। কিন্তু ভারতে একেবারে ব্রিটিশ সাম্রাজ্য থাকার সময়, তখন আমাদের ভারতে প্রথম মহিলা MBBS ডাক্তার, তার নাম কাদম্বিনী গাঙ্গুলি, এবং তিনি প্রথম সারা দেশে, তখন 3টে মেডিকেল কলেজ আছে যেখান থেকে MBBS হয় আমার দেশে, ভারতে, ইন্ডিয়াতে। এক কলকাতা, একই সময় স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কাজ শুরু করেছে একটু পরে অনেকে। কলকাতা প্রথম কাজ শুরু করে 1857 সালে, আর আস্তে আস্তে মানে কলকাতা বিশ্ববিদ্যালয় হলো 1858 সাল থেকে শুরু হয়ে গেল ক্যালকাটা মেডিকেল কলেজ আর ম্যাড্রাস মেডিকেল কলেজ, তারপর বোম্বাই মেডিকেল কলেজ। এই 3টে ছিল। ম্যাড্রাসে 7 বছর পর মহিলা
এমবিবিএস ডাক্তার হয়েছে, 9 বছর পর বম্বেতে হয়েছে, তার 9 বছর আগে কলকাতায় কাদম্বিনী গাঙ্গুলি তিনি এমবিবিএস ডক্টর হয়েছেন, যাকে বিদ্যাসাগর তার লন্ডন থেকে কালেকশন করে নিয়েছিলেন শেক্সপিয়ারের কালেক্টেড ওয়ার্ক। তাতে উনি বাংলায় লিখেছিলেন, কাদম্বিনে তোমার সাফল্যে আমি আপ্লুত, আমার ক্ষুদ্র এই উপহারটি গ্রহণ করিবে, লিখে পাঠিয়ে দিয়েছিলেন। একটা ইতিহাস হয়ে আছে, হয়তো বিষয়টা সবার কাছে সমানভাবে জানা নেই, তার জন্য হয়েছে। কিন্তু এখন যে কথায় আমি ফেরত আসতে চাই এবং কথা শেষ করতে চাই, তা হচ্ছে মার্ক্সীয় বইয়ের দোকান, এটা কমিউনিস্টরা এটা প্রচার করার জন্যই করে। যে চলতি দর্শন সমাজে আছে, সেই দর্শন কিন্তু মানুষের জীবনযাত্রা, শাসন ব্যবস্থা, তাকে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে যথেষ্ট না। আর যথেষ্ট নয় বলেই মার্ক্সবাদী দর্শনের শিক্ষা প্রয়োজন আছে। সেটা আপনা আপনি হয় না। বস্তুর যে পরিবর্তন, সেটা আপনা আপনি হয় না। প্রকৃতির পরিবর্তন আপনা আপনি হয়, কিন্তু সব ক্ষেত্রে সমাজের পরিবর্তন আপনা আপনি হয় না। এখনকার সমাজে যা শুরু হয়েছে, এই যেতে দিন না, রাস্তায় যেতে দিন। এখন যে বিষয়টা শুরু হয়েছে, যে এখানে অন্য বক্তারা বলেছেন, ওই কথাই যাচ্ছি না, সেটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আপনারা জানি না খবরের কাগজে পড়েছেন কিনা, টেলিভিশনে বক্তব্য শুনেছেন কিনা। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেছেন, আমাকে প্রশ্নও করেছে কালকে বহরমপুরে, যে উনি বলেছেন এটা দুর্ঘটনা, আপনার মত কি? আমি বললাম, ধর্ষণ যদি দুর্ঘটনা হয়, খুন যদি দুর্ঘটনা হয়, সমাজ রসাতলে যেতে বাধ্য। কারণ সমাজকে সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের ঘটনাগুলো ঘটছে, তা প্রতিরোধ করার জন্য প্রশাসনকে যেভাবে ভূমিকা পালন করা উচিত, প্রশাসন সেই ভূমিকা পালন করছে না। প্রশাসনের ব্যর্থতা ঢাকবার জন্য যদি এই কাজ করা হয়, তাহলে সমূহ বিপদ আমার দেশের পক্ষে, আমার রাজ্যের পক্ষে। সমাজে যে আবিলতা ঢুকেছে, সমাজে যে মানুষ অন্যায় করলে পার পেয়ে যাচ্ছে, সেটা তো বন্ধ করা উচিত। প্রসঙ্গটাকে উল্লেখ করতে পারি যে তত্ত্ববোধিনী পত্রিকায় আজ থেকে 200 বছর আগে, যখন ইয়ং বেঙ্গলের হেনরি ভিভিয়ান লুইজি রোজিওর তার শিষ্যরা তারা একটা কাজ করছিল, যে মদ খাওয়া, মাদক গ্রহণ করা, মদ খাওয়া, এটা করার মধ্য দিয়েই সমাজে যে কুসংস্কার আছে তাকে ভাঙা যাবে। কলম ধরেছিলেন তখনকার সময় যিনি সম্পাদক ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার, অক্ষয় দত্ত মহাশয়। অক্ষয় দত্ত মহাশয় সর্বনাশের পথে যাবে, তাই তিনি বলেছিলেন হয়তো বিলেতে লেখা উচিত। বিলেতেও একবার এরকম আন্দোলন হয়েছিল, সেটা 250 বছর আগে, মাদক বিরোধী আন্দোলন হয়েছিল। রাস্তায় সব মদ খেয়ে পড়ে থাকতো, পার্লামেন্টে আইন আনতে হয়েছে এবং তারপর বন্ধ হয়েছে। আর আমাদের এখানে মদের বিক্রি, মদের বার, আমি এখানে কটা বার আছে আমি জানি না, এখানে বার আছে নেই। মানে কালকেও আমি আসছিলাম, যখন আবার ভালো করে লক্ষ্য করলাম, এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বার এবং মদের দোকান মিলিয়ে 40টা। আর দেখা যাচ্ছে যে 550 গুণ 600 গুণ বেড়েছে আমাদের সরকারের এক্সাইজ ট্যাক্সের আয়। যদি 600 গুণ এক্সাইজ ট্যাক্সের আয় বাড়ে,
তাহলে কি পরিমাণ মদের এটা তো দেখা যাচ্ছে। তাছাড়া তো বাংলা মদ আছে, আবার বাংলা মদের মধ্যে একটা স্যাম্পেল আছে বোধ হয় 20 টাকা নাকি, 20 টাকা আছে। সমাজটা কিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। মদ খাওয়াটা মানেই অপরাধ করা, এটা আমি বলছি না। মদ খাওয়াটাই মানে অপরাধ করা। হয়তো এখানে কেউ থাকতে পারেন মদ খান, আমি মদ খাওয়াটাই অপরাধ বলে বলছি না। ঢালাও মদের মধ্য দিয়ে থাকলে পড়েছে তখন পশুবৃত্তি জায়গাটা অস্বাভাবিক না, সেই অস্বাভাবিকতার দিকে সেই সেই স্বাভাবিক নিয়মের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন যদি প্রশ্রয় দেয়, যদি পেট্রোনাইজ করে, তাহলে সমাজকে রক্ষা করবে কে? নতুন করে আবার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এখন নতুন করে দৃঢ় সেই শিষ্যদের মতো, ইয়াং বেঙ্গলের মতো আমাদের হয়তো পথ ধরতে হবে। তাই আমি বলছি যে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি বলা হয় দুর্ঘটনা, ধর্ষণ দুর্ঘটনা হতে পারে না, কোন দুর্ঘটনা হতে পারে না। তাই আজকে আপনারা এই মার্ক্সীয় পুস্তক বিপণনী কেন্দ্রে হাজির হয়েছেন। আমি কথাটা প্রাসঙ্গিক বিষয় বলেই বললাম, আপনাদের বিরক্তি উৎপাদন করলাম। আপনারা বই কিনতে এসছেন, শুনতে এসছেন, বই দেখতে এসছেন, বই দেখুন, বই কিনুন, আর নিজের আপনজনকে একটা বই উপহার দিন। আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন, তাদেরকে বই উপহার দিন। এই কথা বলে বই দোকানের যে কাজ, সেই কাজে সহযোগিতা করবেন প্রত্যাশায় আপনাদের সহযোগিতা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। নমস্কার।